আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরান যুদ্ধে নিজেদের জয় ঘোষণার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হলেই সাথে সাথে ইরানের সঙ্গে পারমাণবিক কোনো সমঝোতা ছাড়াই তিনি এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারেন। অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য আমি দিচ্ছি না। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত পত্রিকাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, তেহরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয় তবে ট্রাম্প ইরানের যুদ্ধে জয় ঘোষণা করার ভিত্তি তৈরি করেছেন। এমনকি পারমাণবিক চুক্তি ছাড়াই এই লড়াই থেকে সরে আসতে তিনি রাজি, এমন ধারণা জ্যেষ্ঠ সহযোগীদের কাছে ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন তার সব সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছে এবং তাদের বর্তমান লক্ষ্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা। প্রতিবেদন অনুযায়ী গত জুনে ইরানের প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার পর তেহরানের পক্ষে পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করা কঠিন বলে শীর্ষ উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার অলক্ষ্যে ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করা বা বোমা বানানোর চেষ্টা চালাতে পারবে না বলে দাবি করেছেন ট্রাম্প। তার বিশ্বাস, মার্কিন সামরিক পদক্ষেপের হুমকির কারণেই ইরানকে পারমাণবিক ক্ষমতার দিকে যাওয়া থেকে বিরত রাখা গেছে। দেখুন, যুদ্ধে জয়লাভ প্রকৃত পক্ষে হোক বা না হোক, ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে ইরান যুদ্ধ থেকে সরে যাচ্ছেন। মানে এই জায়গায় ইসরায়েলের মতো মিত্রকে একা রেখে তারা সরে যেতে চাচ্ছে, আর এই বিষয়টি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। সার্বিক বিষয়কে কেন্দ্র করে ইসরায়েল ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই ইরান যুদ্ধ থেকে সরেও যায়, তারা একক ভিত্তিতে একাই ইরানের বিরুদ্ধে হামলা করবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 এবং অন্যান্য যে সকল সংবাদ মাধ্যম রয়েছে রিপোর্ট করেছে, যেই দিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শেষ করবেন বা নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়ে সাথে সাথে ইরান যুদ্ধ থেকে সরে যাবেন, সাথে সাথেই বড় ধরনের ইরানের বিরুদ্ধে এককভাবে ইসরায়েল হামলা করবে এবং বর্তমানে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে এককভাবেই হামলার প্রস্তুতি নিচ্ছে। এর পূর্বেও কিন্তু ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, বিশেষ করে পারমাণবিক স্থাপনায় প্রথম দফায় ইসরায়েল একক ভিত্তিতে আক্রমণ করেছিল। বর্তমানেও তারা একক ভিত্তিতে নতুন করে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই আক্রমণ করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্রে বর্তমানে ইন্টারসেপ্ট সংকট রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল পর্যাপ্ত মজুদ নেই, যে মিসাইলের মাধ্যমেই আবার ইসরায়েল নিজের প্রতিরক্ষা নিশ্চিত করে। যদি কোনোভাবে ইরানে একক ভিত্তিতে ইসরায়েল আক্রমণ করে, তাহলে ইরানের পাল্টা হামলার শিকার হবে তারা। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত আনবে। এই ঝুঁকি থাকার পরও ইসরায়েল কি আক্রমণ করবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ঝুঁকি থাকার পরও ইসরায়েল একক ভিত্তিতে এটি করতে পারে, কারণ তার অস্তিত্ব রক্ষা করার জন্য দেওয়ালে এখন পিঠ ঠেকে গেছে এমন অবস্থা। ইসরায়েলের নীতি নির্ধারকদের থিওরি হলো, ইরানের পারমাণবিক বোমার আঘাত খেলে আমাদের পুরো একটি শহর বা পুরো দেশ মানচিত্র থেকে মুছে যাবে, কিন্তু সাধারণ ব্যালিস্টিক মিসাইল হামলায় আমাদের হয়তো কয়েকশো বা কয়েক হাজার বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি বা অবকাঠামো বিনাশ হবে, যা পরবর্তীতে পুনর্নির্মাণ করা সম্ভব। একটি রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য এই সাময়িক ক্ষতি মেনে নেওয়া হলেও পারমাণবিক বোমার ঝুঁকি মেনে নেওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। দেখুন, ইসরায়েলের একটি অলিখিত কিন্তু কঠোর রাষ্ট্রনীতি হলো বিগিনিং ডক্ট্রিন। সাবেক প্রধানমন্ত্রী মেনেহেম বিগিনির নাম অনুসারে এই নীতির মূল কথা হলো, ইসরায়েল কখনোই তার অস্তিত্বের জন্য হুমকি প্রকাশ করে এমন শত্রুকে গণবিধ্বংসী কোনো অস্ত্র অর্জন করতে দেবে না। এই নীতির কারণেই 1981 সালে ইসরায়েল ইরাকের ওয়াসিক পারমাণবিক চুল্লিতে এবং 2007 সালে সিরিয়ার আল কিবার পারমাণবিক স্থাপনায় একতরফা
হামলা চালায়। আমেরিকা একটি বিশাল দেশ এবং তার কাছে অলরেডি 6,000-এর বেশি পরমাণু বোমা রয়েছে এবং ইরানের পক্ষে ওই দেশটিতে পারমাণবিক হামলা চালিয়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো নিশ্চিত করা খুবই দুরূহ ব্যাপার। তবে ইসরায়েল একটি ছোট দেশ, মাত্র 20,000 বর্গ কিলোমিটারের দেশ। মাত্র একটি পরমাণু বোমাও এই ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, যার জন্য ইসরায়েল কোনোভাবেই ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের ছাড় দেবে না। দেখুন, যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক এবং লজিস্টিক সহায়তা ছাড়া ইসরায়েলের একা ইরানে একটি সর্বাত্মক এবং সফল হামলা চালানোর সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এটা করতে পারে, কারণ তাদের উদ্দেশ্য থাকবে যুদ্ধটাকে শুরু করা, যুদ্ধটা শেষ করা নয়, ফলাফল অর্জন নয়। দেখুন, ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দূরত্ব 1500 থেকে 2000 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া যুদ্ধ বিমানগুলো নিয়ে সেখানে পৌঁছানো অনেক জটিল। আকাশে রিফুয়েলিং করতে হবে, যে রিফুয়েলিংয়ের বর্তমান ক্যাপাসিটি ইসরায়েলের অনেকটাই কম। এছাড়াও শুধুমাত্র F-35 যে যুদ্ধ বিমানগুলো রয়েছে রাডারকে ফাঁকি দিলেও বড় যুদ্ধে কোনো বড় মিশন পরিচালনা করতে হলে F-15 এবং F-16 যুদ্ধ বিমানগুলোকেও নিতে হবে। এত বড় আকারের বিমান নিয়ে প্রবেশ করতে হলে যুক্তরাষ্ট্রের যে EW সিস্টেম রয়েছে বা ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, তার সরাসরি সহযোগিতা দরকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিমানগুলো মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে উড্ডয়ন করে সহজেই ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। যদি যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি যুক্ত না থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি নাও দিতে পারে। ইরানের বর্তমান যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো মাটির 300 থেকে 400 ফুট নিচে এবং যে পিক্স পর্বতমালা রয়েছে গ্রানাইট পাথরের পাহাড় তার নিচে, সেগুলোতে সাধারণ বোমা ফেলে তেমন সুবিধা করা যাবে না বা ধ্বংস করা যাবে না। এর জন্য দরকার GBU-57 বাংকার ব্লাস্টার বোমা, যেটি ইসরায়েলের কোনো যুদ্ধ বিমান নিক্ষেপ করতে পারে না। এর জন্য দরকার B-2 বম্বারের মতো শক্তিশালী বোমারু বিমান, যা যুক্তরাষ্ট্র ব্যতীত আর কারো কাছে নেই। যুক্তরাষ্ট্র নিজেই যেখানে বড় ধরনের হামলা করে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি, সেখানে ইসরায়েলের একক হামলায় সেই সম্ভাবনা আরও কম। আর এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল একক ভিত্তিতে তার এই হামলায় কার্পেট বম্বিং বা সর্বাত্মক সরাসরি যুদ্ধের বদলে যে অ্যাসিমেটিক বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো হামলা রয়েছে তা বেছে নিতে পারে। তাদের মূল লক্ষ্য থাকবে ইরানের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে তাকে আরও কয়েক বছর পিছিয়ে দেওয়া। অন্তত 2 থেকে 3 বছর সামরিক কর্মকাণ্ড তারা যদি পিছিয়ে দিতে পারে, সেটিও তাদের জন্য বড় সফলতা হবে। আর যদি এটি তারা না পারে, তাহলে ইরানের যে লজিস্টিক সাপোর্টের বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোতে হামলা হতে পারে। যে সকল বিদ্যুৎ কেন্দ্র থেকে মাটির গভীরে থাকা পারমাণবিক কর্মসূচিতে বিদ্যুৎ যায়, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হতে পারে। সেই রাস্তাঘাটে হামলা হতে পারে যা দিয়ে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট পরিবহন করা হয়। হামলা হতে পারে বিভিন্ন ধরনের যে সকল উৎপাদন কেন্দ্র রয়েছে অন্যান্য পরমাণু ইস্যুকে কেন্দ্র করে খনি, সেদিকে হামলা হতে পারে। হামলার বিস্তৃতি এইভাবে উপরে থাকা যে অবকাঠামো রয়েছে তাতে করতে পারে ইসরায়েল। ইসরায়েলের মূল পরিকল্পনা যে কোনো উপায় হোক না কেন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে আবার টেনে আনা, যদি এই যুদ্ধটি তারা শেষ করতে চায়। আর এই ক্ষেত্রে অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন পূর্বে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো ইসরায়েল কিছুটা গোপন করলেও নতুন করে যদি হামলা হয় সেই কিছু আর গোপন করবে না। তারা বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমেরিকানবাসীকে দেখিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রকে আবার এই যুদ্ধে ফিরে আনার জন্য কৌশলগত চাপ প্রয়োগ করতে পারে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ইস্যুকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।